তো শুরু করি আমি প্রথমে একজন ডাক্তারের কথা দিয়ে, যেটা আমি সবসময় শুরু করি। তিনি একটা খুব সুন্দর কথা লিখে গেছেন, যেটা আমাদের জীবনে প্রতিনিয়ত এই কথাটা মাথায় রাখা দরকার। সেটা হচ্ছে, ইউ নিড এডুকেশন, নট মেডিকেশন। You should stop living with illness and learn to live without illness. তো এই কথাটার মানে বুঝতেই পারছেন যে আমরা যদি আমাদের যদি একটা এডুকেশন থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের এই যে ইলনেস আমাদের যেটা, সেটা কিন্তু আমরা স্টপ করতে পারি এবং আমরা জানতে পারবো, শিখতে পারবো কি করে আমরা উইদাউট ইলনেসে আমরা বাঁচতে পারবো। তো এই ডাক্তারবাবুর কথা আমি সবসময় মাথায় রাখি, সেই জন্যই ক্রমাগত আমি এডুকেশন নেওয়ার চেষ্টা করি এবং আমি মানুষকে এডুকেশনটা শেয়ার করারই চেষ্টা করি। আরেকজন ডাক্তারের কথা আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে উনি ডক্টর হার্বার্ট বেনসন। তো উনি বলেছেন যে আমাদের হেলথ অ্যান্ড ওয়েলবিং কে যদি ঠিক রাখতে হয়, তাহলে যেমন একটা ধরুন টেবিল তিনটে পায়ের উপর দাঁড়িয়ে থাকে, আমাদের হেলথটাও ওরকম তিনটে পায়ের উপর দাঁড়িয়ে থাকে। তার মধ্যে একটা দেখুন, এই যে আমি বাঁদিকে যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা ফার্মাসিউটিক্যালস লেখা। ফার্মাসিউটিক্যালস মানে হচ্ছে আমাদের যখন প্রয়োজন হবে তখনই আমরা একমাত্র মেডিসিনের দ্বারস্থ হব, তখনই মেডিসিনের কাছে আমরা যাব। ধরুন আমাদের খুব এমার্জেন্সি বা একটা ক্রিটিক্যাল কন্ডিশনে চলে এসছে, তখন তো হোলিস্টিক অ্যাপ্রোচ অবশ্যই লাগবে, কিন্তু পাশাপাশি প্রয়োজনে তখন আমাদের ওষুধের প্রয়োজন হতে পারে। এরপরে হচ্ছে সার্জারি অ্যান্ড প্রসিডিওর্স। কখনো কখনো হয়তো আমাদের ধরুন পড়ে গেলাম, আমরা একটু ভেঙে গেল, কেটে গেল, তখন হয়তো আমাদের সার্জারির প্রয়োজন হতে পারে। তো এই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড সার্জারি, এগুলো পুরোটাই হচ্ছে কিন্তু আমাদের এমার্জেন্সির জন্য। আর তারপরে যেটা আছে সেলফ কেয়ার। সেলফ কেয়ারটা হচ্ছে নিজের যত্ন নেওয়া। তো এই সেলফ কেয়ার, নিজের যত্ন যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমাদের হয়তো এই দুটো জিনিসের প্রয়োজন নাও হতে পারে। তো বেসিক্যালি আমি যখন এই সেমিনার গুলো করি, আমি কিন্তু এই সেলফ কেয়ারের উপরই বিশেষ করে জোর দিই। তো সেলফ কেয়ার বলতে কি বোঝায়, দেখুন পরিষ্কার করে আমি লিখেছি, যেটা কেয়ারিং ইয়োর থটস, ফিলিংস অর ইমোশন অ্যান্ড ফিজিওলজি। মানে আমরা আমাদের যে থটস, যে চিন্তা ভাবনা করি, তারপরে যে আমাদের মধ্যে যে ফিলিংসটা আসে, সেইগুলো কেয়ার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমাদের বডির যে ফিজিওলজি, সেই ফিজিওলজিটাকেও কিন্তু কেয়ার করা দরকার হয়। তখন ফিজিওলজি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কেয়ার করার, কারণ এই ফিজিওলজি যখন ডিস্টার্ব হয়ে যায়, তখনই কিন্তু আমাদের নানা রকম রোগের সূত্রপাত হয়। তো কোন কোন জায়গাগুলো আমাদের কেয়ার করলে তবে ফিজিওলজিকে আমরা ঠিক করতে পারি, আমি এই 8টা প্যারামিটার লিখেছি। দেখুন, আগের প্রোগ্রামে আমি বলেছিলাম সার্কাডিয়ান রিদম নিয়ে, ওয়াটার, স্লিপ, ডায়েট, ব্যালেন্স ডায়েট, মাইন্ড ম্যানেজমেন্ট যেখানে আমাদের থটস অ্যান্ড ফিলিংস কাজ করে, স্ট্রেস ম্যানেজমেন্ট, এক্সারসাইজ অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট। এই 4টে প্যারামিটার যদি আমরা টেক কেয়ার করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ওই সেলফ কেয়ার যেটা বলেছিলাম সেটাকে কিন্তু করতে পারি। এবং এই 8টা প্যারামিটারসই আমাদের ফিজিওলজিকে কিন্তু এফেক্ট করে ভীষণভাবে। তাহলে আজকে আমরা কোনটা নিয়ে আলোচনা করব? আমি আজকে ওয়াটার নিয়ে একটু আলোচনা করি, যে জল আমাদের জীবনে কেন এত প্রয়োজন, ইম্পর্টেন্স অফ ওয়াটার। দেখুন, স্লাইডে দেখতেই পাচ্ছেন যে জল আমাদের কতটা প্রয়োজন। বলা হচ্ছে অলমোস্ট 70% আমাদের বডি জল দিয়ে তৈরি, এবং প্রত্যেকটা অর্গানে আমাদের কিন্তু জল, রাইট ফ্রম ব্রেন থেকে শুরু করে মাসেল বলুন, তারপরে আমাদের টেম্পারেচার ঠিক করা, কিডনি বলুন, লিভার বলুন, সমস্ত জায়গায় কিন্তু, ইভেন ব্লাডের মধ্যেও আমাদের জল আছে, আমরা সবাই জানি। তো পুরো বডিতে 70% ওয়াটার, মানে একটা খুব ইম্পর্টেন্ট আমাদের জিনিস। তো এটা আমাদের একটু মাথায় রাখার দরকার কিন্তু। তো প্রথমে আসি আমাদের জলের ইম্পর্টেন্স অফ দ্য ব্রেন, কারণ ব্রেন তো আমাদের চালনা করে। তো সুতরাং ব্রেনকে জল দেওয়াটা খুব দরকার। ব্রেনের থেকে আমাদের
যে নিউরো ট্রান্সমিটার গুলো আমাদের তৈরি হয়, যেমন সেরাটোনিন, ডোপামাইন এটসেট্রা, সেইগুলো কিন্তু আমাদের সিনথেসিস করতে জলের ভীষণ ভাবে প্রয়োজন হয় কিন্তু। তারপরে আমরা জানি আমাদের ঘুমের জন্য একটা হরমোন মেলাটোনিন বলে, এই হরমোনটা, এই মেলাটোনিন হরমোন কিন্তু আমাদের ঘুমের জন্য খুব দরকার হয়, যেটা প্রোডাকশনে কিন্তু আমাদের জলের প্রয়োজন হয়। আমাদের যখন বয়স বাড়ে আস্তে আস্তে, তখন আমাদের অনেকের মেমোরি লস হয়, সেই মেমোরি লসের ক্ষেত্রে জলের প্রয়োজন হয়। আমাদের কিছু ডিজেনারেটিভ ডিজিজ হয়, যেমন অ্যালজাইমার, তারপর মাল্টিপল স্ক্লেরোসিস এবং পার্কিনসন ডিজিজ বয়সকালে, তখন কিন্তু আমাদের প্রচুর এরকম জলের কিন্তু প্রয়োজন হয়। তাহলে ব্রেনকে ওভারঅল ভালো রাখার ক্ষেত্রে জল কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট। দেখুন, তারপরে হার্টে আমাদের যে আর্টারি আছে, সেই আর্টারিতে যে ক্লগ হয়ে যায়, ক্লগিং থেকে আমাদের কিন্তু প্রিভেন্ট করে জল। তাহলে জল কতটা, এবং সেটা আমাদের হার্ট অ্যাটাক থেকেও বাঁচায়। ক্যারি নিউট্রিয়েন্টস, অক্সিজেনে আমাদের ব্লাডের মধ্য দিয়ে নিউট্রিয়েন্টস এন্ড অক্সিজেন যায়, এটা আমরা জানি। আর ব্লাডের মধ্যে জল একটা বড় ফ্যাক্টর, সুতরাং হার্ট প্রোটেকশনের জন্য জল দরকার। কিডনি লিভারের জন্য, কারণ কিডনি থ্রু দিয়ে, লিভারের থ্রু দিয়ে আমাদের ওয়েস্ট মেটেরিয়াল বাইরে চলে যায়, আমরা জানি। তাই ওয়েস্ট মেটেরিয়ালকে যদি আমরা রিমুভ করতে হয়, তাহলেও আমাদের জল দরকার। লাংস, দেখুন লাংসে আমাদের যে এয়ারওয়েজ, লাংসের মধ্যে যে আমাদের এয়ারের থাকে না, সেই যে লাইনিংটা, সেই লাইটিংটা যদি খুব মোটা হয়ে যায় না, তাহলে লাংসের ক্যাপাসিটি কমে যায়। তো জল আমাদের সেই লাইনিংটাকে কিন্তু খুব পাতলা করে দেয়। তারপরে আবার যখন আমাদের ডিহাইড্রেশন হয়, জল কমে যায়, তাহলে ওই মিউকাসটা খুব মোটা হয়ে যায় এবং স্টিকি হয়ে যায়, যার জন্য আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাসে প্রচন্ড প্রবলেম হয়। তো সেটাকে কিন্তু আমাদের ঠিক করার জন্য জলের দরকার। জয়েন্ট পেন, তো জয়েন্ট পেন, বিশেষ করে আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, এই জয়েন্ট পেনের জন্য কিন্তু জলের একটা খুব বড়, কারণ জয়েন্ট পেনে কার্টিলেজ, যেটা নিয়ে কথা বলবো, সেই কার্টিলেজকে, আমাদের কার্টিলেজের মধ্যে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডকে ইনট্যাক্ট রাখার জন্য জল দরকার। জল যদি না থাকে, তাহলে জয়েন্টের মধ্যে প্রচুর শুকিয়ে গেলে অনেক ধরনের সমস্যা হয় কিন্তু। ইভেন ব্লাড প্রেশার, এখানে পরিষ্কার লেখা আছে, when the body is mildly dehydrated, হালকাও আপনি ডিহাইড্রেটেড হয়ে যান না, তাহলে ব্লাড ফ্লো কিন্তু আমাদের রেস্ট্রিক্টেড হয়ে যায় নন ভাইটাল অর্গানসে, কারণ তখন ব্লাডের দরকার হয় ভাইটাল অর্গানসে, আমাদের ব্লাডের। সেই জন্য আমাদের কিন্তু ব্লাড প্রেশার রেজ করে যায়, হঠাৎ করে বেড়ে যায় কিন্তু। তো এটার জন্য কিন্তু আমাদের জলের খুব প্রয়োজন। ডাইজেশন, এটা আমরা সবাই জানি যে আমাদের কনস্টিপেশন হয়, আমাদের ইনডাইজেশন হয়, হার্ট বার্ন হয়, হ্যাঁ, আমাদের পালসার হয়। তো এই সবগুলোকে ঠিকঠাক রাখার জন্য, এবং আমাদের যে স্যালাইভা, বাইল, স্টমাক অ্যাসিড, প্যানক্রিয়াটিক জুস, এই সবগুলোকে ঠিক ঠিক রাখার জন্য ফ্লুইড হিসাবে জলের কিন্তু ভীষণ প্রয়োজন। অ্যাস্থমা, হ্যাঁ, আচ্ছা, আপনারা স্লাইড কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে যে জল আমরা কতটা খাবো, হাউ মাচ শুড উই ড্রিঙ্ক, তাই না? কতটা জল খাওয়া দরকার আমাদের? তো এটা কিন্তু ডিপেন্ড করে ম্যান টু ম্যান। কারণ দেখুন, অনেকে সেডেন্টারি লাইফস্টাইল, যারা মানে খুব পরিশ্রম করেন না, তাদের জন্য জলের হয়তো অতটা নেই, কিন্তু যারা খুব পরিশ্রম করেন তাদের জল বেশি, যারা প্রচুর ঘামেন তাদের জন্য একটু জল বেশি। কিন্তু অ্যাভারেজ একটা ঠিক করা হয়েছে, যে অ্যাভারেজ পার্সন নর্মাল লাইফস্টাইল লিড করে, তাদের জন্য একটা মোটামুটি বলা হয়, তাদের ওজন কেজিতে, তাকে যদি 0.03 দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে যেটা আসছে সেটা আসছে এইটা। দেখুন নিচে লেখা আছে, যদি 60 কেজি ওজন হয়, তাহলে 60 কেজিকে আপনি 0.03 দিয়ে গুণ করলে 1.98 লিটার, মানে প্রায় অ্যাভারেজ 2 লিটার জল। আবার যদি 70 কেজি হয়, তাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে ওই 2 লিটার 2.31 লিটার। কিন্তু এটা হচ্ছে অ্যাভারেজ নর্মাল পার্সন। এবার যদি আপনি পরিশ্রম বেশি করেন, ঘাম বেশি হয়, খেলাধুলা করেন, তাহলে জলের ইনটেক কিন্তু আরেকটু বাড়বে। ওকে, তো জল খাওয়ারও একটা নিয়ম আছে। আমরা অনেক সময় জলটা ঠিক ঠিক ভাবে মানে খেতে পারি না। আসলে অনেক জায়গায় অনেক রকম আমরা শুনি তো আজকাল, তো যেখানে বলে যে জল খাওয়ার সময় খেতে নেই, আবার অনেকে বলে খাওয়ার সময় খেতে হয়। তো আপনারা অনেকে অনেক শুনবেন, তার মানে আমরা কনফিউজড হয়ে যাই। কিন্তু আমি আপনাকে সিম্পল একটা জিনিস বলি, ধরুন খাওয়ার সময় যদি আমরা জল খাই, তাহলে আমরা কোনো জিনিস যখন আমরা খাচ্ছি, আমাদের স্টমাকে গেছে, তো স্টমাকে আমাদের অ্যাসিড সিক্রেশন হয়েছে, স্টমাকে আমাদের অনেক ধরনের জুস, আমাদের ডাইজেস্টিভ জুস সিক্রেশন হয়, হ্যাঁ। তো সেইগুলো তো কাজ করার জন্য, তো সেই সময় যদি আমি জল খেয়ে নিই, তাহলে ওইগুলো ডাইলুটেড হয়ে যায়। সেই জন্য বলা হয়
যে আপনি খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে, ধরুন ঘন্টা খানিক পরে আপনি জল খেয়ে নিন। এবার অনেকের জল না খেলে সাইকোলজিক্যাল একটা প্রবলেম হয়, তো তাদের জন্য বলা হয় যে ঠিক আছে আপনি তাহলে একটু আগে জল খেয়ে নিন, 15 থেকে 30 মিনিট একটু আগে জল খেয়ে নিন, তাহলে আপনি জল খাওয়ার সময় জল খাওয়াটা দেখবেন আপনার কমে যাবে। এইটা একটু মাথায় রাখবেন, কিন্তু এই নয় যে অনেকে জল খান খুব প্রবলেম হচ্ছে, এরকমও নয়। যদি আপনি হ্যাবিট করতে পারেন খুব ভালো। আমরা অনেকেই আছি যারা আমরা 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা পরে জল খাই এবং ডাইজেশনের কোনো রকম প্রবলেম হয়নি। এবার একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অনেকের কাছে একটা কনফিউশন হয় কোন জল খাবো আমরা। দেখুন আমাদের কাছে অনেক ধরনের অপশন আছে। আমরা বটলড ওয়াটার খেতে পারি, আমাদের কাছে ট্যাপ ওয়াটারের অপশন আছে, আমরা ফিল্টার্ড ওয়াটার, এখন সবার বাড়িতেই ফিল্টার থাকে অলমোস্ট, ফিল্টার্ড ওয়াটার খেতে পারি। তো এই 3 ধরনের জলে যদি আমাকে জিজ্ঞেস করে কোনটা সবচেয়ে ভালো জল, তো এটার কিন্তু সাইন্টিফিক কোনো ইউনিফর্মিটি নেই যে আপনি এই জলটাই খেলে এই জলটাই আপনার জন্য ভালো। কারণ সব জলেই কম বেশি কিছু না কিছু সমস্যা আছে। দেখুন যদি বটলড ওয়াটার আপনি খান, তাহলে তার মধ্যে আমাদের যেগুলো মিনিমাম দরকার, ম্যাগনেসিয়াম দরকার হয়, সোডিয়াম দরকার হয়, যে কোয়ান্টিটিতে দরকার হয় না সেগুলো থাকে না। তাহলে কি, তাহলে জল খাবো না? নিশ্চয়ই খাবো। ট্যাপ ওয়াটার মধ্যে অনেক ধরনের আমাদের ওয়েস্টেজ থাকে, পলিউশন থাকে, ওয়েস্ট থাকে, ক্লোরিন থাকে। ক্লোরিনটা আবার আমাদের যেমন অ্যান্টি ভিটামিনস অ্যান্ড ফ্যাটি অ্যাসিড অ্যান্টি হিসেবে কাজ করে। তা সত্ত্বেও আমাদের যেখানে ট্যাপ ওয়াটার পাচ্ছে, আমরা ট্যাপ ওয়াটার নিশ্চয়ই খাবো। ফিল্টার্ড ওয়াটার, সবার বাড়িতেই ফিল্টার আছে, যেখানে কার্বন ফিল্টার ইউজ হয়, আবার অনেকে আরো ওয়াটার খাই আমরা। কিন্তু এই যে কার্বন ফিল্টার, আমার বাড়িতেও আছে কার্বন ফিল্টার, কিন্তু কার্বন ফিল্টার কিন্তু কিছু ড্রব্যাক আছে। কারণ আমাদের দেখবেন না জলে কিছু সেডিমেন্ট থাকে, কিছু পার্টিকেলস থাকে, সেইগুলো সবসময় কার্বন ফিল্টার দিয়ে হয় না। তার জন্য আবার সেডিমেন্ট ফিল্টারের দরকার। তো আমরা কত ধরনের ফিল্টার ইউজ করব জল খাওয়ার জন্য, তাই না? তো আমি যেটা বিশ্বাস করি এবং আমি সবাইকে যেটা বলি সেটা হচ্ছে আপনার কাছে যে জলটা অ্যাভেলেবেল আপনি সেই জলটা খান। কারণ দেখুন আমাদের বডি এমন ভাবে তৈরি করেছে, যেটা আপনি খাবেন না ওই বডি সেটাকে নিজের মতো করে নিয়ে নেবে। আপনি যদি খুব বিষাক্ত জলও পান করেন না, তাও দেখবেন বিষাক্ত জল চট করে আপনাকে খুব একটা ক্ষতি করতে পারবে না, কারণ বডি প্রথমে চেষ্টা করবে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসতে। তো সেই জন্য এই সব কটা জলই খাওয়া যায়। তবে একটা জিনিস মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, অ্যালকালাইন ওয়াটার অনেকে আজকালকার দিনে এই ওয়াটারটা নিয়ে অনেকে বলছে, অনেক জায়গায় আপনারা শুনবেন অ্যালকালাইন ওয়াটার খুব ভালো শরীরের পক্ষে। তো আমাকে যদি প্রশ্ন করেন, আমার 60+ এজ, আমি তো কোনোদিন অ্যালকালাইন ওয়াটার খাইনি, আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো অ্যালকালাইন ওয়াটার অনেক দাম, কস্টলি দাম। অ্যালকালাইন ওয়াটার সত্যি প্রয়োজন আছে? আমি অনেক জায়গায় এটা সার্চ করে দেখেছি যে অ্যালকালাইন ওয়াটার, দেখুন আমাদের বডির মধ্যে যে ওয়াটারটা থাকে, হ্যাঁ, এটা গিফটেড নেচার থেকে আমরা পাই, তার তো একটা আপনার পিএইচ ভ্যালু থাকে, তাই না? এবার আপনি যদি অ্যালকালাইন ওয়াটারে বেশি অ্যালকালাইন পিএইচ যুক্ত যদি জল দিয়ে দেন, তাহলে বডির নর্মাল যে পিএইচটা সেটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে। তাহলে খামোকা কেন আমার বডির ভেতরে যে জলের পিএইচটা আছে সেটাকে ডিস্টার্ব করবো কেন আমি, তাই না? সুতরাং অ্যালকালাইন ওয়াটার যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, অনেক দাম এক একটা বোতলের, যদি অ্যাফোর্ড করতে পারেন আপনি নিতে পারেন, বাট না নিলে যে খুব ক্ষতি হবে এরকম কিন্তু কোনো এভিডেন্স আমাদের কাছে নেই। সুতরাং আপনার কাছে যে জল অ্যাভেলেবেল আপনি সেই জলটাই খেতে পারেন। তবে একটা জিনিস বলবো, জল আমরা যেমন প্রত্যেকটা সেলের যেমন আমাদের একটা মলিকুলার স্ট্রাকচার থাকে না, আপনি জানবেন জলেরও একটা মলিকুলার স্ট্রাকচার আছে। জল তৈরি হয় কি H2O, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে, দিজ আর অল মলিকুলস। এই মলিকুলস গুলো কিন্তু আমরা জল কিভাবে পান করছি তাতে রেসপন্স করে। আপনি জল যদি ঢক 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 করে খেয়ে নিলেন, মানে জল যখন খাচ্ছেন, জল যে খাচ্ছেন একটা, ওই জলের মলিকুল তো যাচ্ছে আপনার শরীরে, আপনি কিন্তু সেখানে কোন রকম কোনো ইমোশন, কোন রকম তার মধ্যে লাভ, রেসপেক্ট এইগুলো যদি না থাকে, তাহলে জল খাওয়াটা অনেক সময় কিন্তু আমাদের এগেনস্টে চলে যায়। তাই আমি সবাইকে বলি যে জল অ্যাভেলেবেল সেটাই খান, কিন্তু যখন খাবেন জলের প্রতি যেন একটা ভালোবাসা থাকে, জলের প্রতি যেন একটা রেসপেক্ট থাকে। তাহলে যদি খান না, জলের যে মলিকুল গুলো, সেই মলিকুলার স্ট্রাকচার গুলো ভালো থাকবে এবং সেই মলিকুল আপনাকে কিন্তু অনেক ভালো কাজ করবে, আপনার ফেভারে কাজ করবে। এবং এর উপরে জাপানের একজন খুব বড় সায়েন্টিস্ট অনেক বড় কাজ করেছেন, তার অনেকগুলো বই আছে। তিনি সবাইকে এই একটাই কথা বলেন, when you drink water just give a love and respect to water। তাহলে কিন্তু জলের কাজ অনেক ভালো হয়, কিন্তু এটা একটু মাথায় রাখবেন। চলুন এবার আসি মেইন জয়েন্ট নিয়ে, জয়েন্ট পেন।
দেখুন জয়েন্ট আমাদের শরীরের তো সব জায়গায় আছে, ঘাড়ের জয়েন্ট থেকে স্পাইনের জয়েন্ট থেকে কোমরের জয়েন্ট, হাঁটুর জয়েন্ট, এলবো জয়েন্ট, নি জয়েন্ট, সবগুলোতে জয়েন্ট আছে, তাই না? এলবো জয়েন্ট। এইবার এই জয়েন্টের সব জায়গাতেই পেন হতে পারে। এই জয়েন্টের স্ট্রাকচারটা একটু দেখুন, আমি কটা ছবি দেখাচ্ছি। এই যে জয়েন্ট, উপরের হাড়, নিচের হাড়, উপরে দুটো, উপরে একটা বোন, নিচে একটা বোন, মাঝখানে দেখুন এই যে একটা যে আপনি একটু ব্লুইশ কালারের দেখতে পাচ্ছেন না, এইটা হচ্ছে বলা হয় কার্টিলেজ, এবং এর মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এই কার্টিলেজটা যখন ড্যামেজ হয়ে যায়, সেই ড্যামেজের সময় এখানে কিন্তু সমস্যা হয়, এবং এটা অনেক জয়েন্টে হতে পারে। এটা একটা নি জয়েন্ট দেখানো হয়েছে, নি জয়েন্ট ছাড়া প্রত্যেকটা জয়েন্টেই কিন্তু এই কার্টিলেজের ড্যামেজ হয়। কিন্তু দেখুন কার্টিলেজের ড্যামেজই বলা হচ্ছে। এবার একটা জয়েন্টকে যদি আমি ক্রস সেকশন করি, মাঝখান দিয়ে যদি কেটে দিই, তাহলে দেখা যাচ্ছে এই যে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন, এটা কার্টিলেজ। এই কার্টিলেজটা ওপরের বোন আর নিচের বোনটাকে একটা পার্টিশন করে রাখি, যাতে যখন আমাদের জয়েন্ট মুভ করে না, দুটো হাড়ে ঘষা যাতে না লাগে, তার জন্য এই কার্টিলেজটা আমাদের প্রোটেক্ট করে, এটাকে কুশন বলা হয়। হ্যাঁ, তো এটা আমাদের ফ্লুইডের মধ্যে থাকে, তার জন্য আমাদের অনেক জয়েন্ট ইউজ করার ফলেও কিন্তু আমাদের এটা প্রোটেকশন দেয়। কিন্তু কিছু কিছু কারণে যখন কার্টিলেজটা ড্যামেজ হয়, তখনই কিন্তু আমাদের এই সমস্যাটা হয়, এবং তখনই আমাদের এই যে রোগটা, যেটাকে বলা হয় আমাদের আর্থ্রাইটিস ড্যামেজ, সেই আর্থ্রাইটিসটা কিন্তু আমাদের শরীরে আসে। এবং এই আর্থ্রাইটিস এর মধ্যে অনেক ধরনের আর্থ্রাইটিস হয়, অস্টিও আর্থ্রাইটিস হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, রিউম্যাটিক আর্থ্রাইটিস হয়, যেটা একটা ব্যাকটেরিয়া ঘটিত। তো আজকে আমি ওই ডিটেলসে রিউমাটয়েড বা রিউম্যাটিক আর্থ্রাইটিস নিয়ে আমি ডিটেলস কিছু বলছি না আপনাদের, আমি একটা বেসিক আইডিয়া আপনাদের দিচ্ছি যে বেসিক কি ঘটনাটা ঘটে আর কি। তাহলে আপনাদের অনেক একটা প্রোটেকশনের ক্ষেত্রে সুবিধা হবে। তো এই আর্থ্রাইটিসের মেইন কারণটা হচ্ছে এইটা, দেখুন, degeneration of cartilage in the joints is the underlying cause of joint problems. তার মানে জয়েন্টের যে প্রবলেমটা হয়, জয়েন্টের যে পেইন হয়, তার মেইন কারণ হচ্ছে কার্টিলেজের ড্যামেজ। ডিজেনারেশন মানে বয়সের সাথে সাথে বিভিন্ন কারণে এটা ক্ষয়িতে থাকে। দেখুন এই যে বাঁদিকের যেটা দেখতে পাচ্ছেন না, এটা দেখুন মাঝখানে অনেকটা গ্যাপ আছে না, এই গ্যাপ থাকাটা মানে এই কার্টিলেজটা আছে। আর ডান দিকেরটায় দেখুন এই গ্যাপটা কমে গেছে, তার মানে এই ভেতরে যে কার্টিলেজটা ছিল না, এই কার্টিলেজটা ক্ষয়ে গেছে, নিচের হাড় আর উপরের হাড় এই দুটো হাড় মিশে গেছে। তো এইটাকে বলছে আমাদের কার্টিলেজ ড্যামেজ, এবং এটাকে বলে আর্থ্রাইটিক নি জয়েন্ট। এইখানটাই হচ্ছে আমাদের প্রবলেম হয়ে গেল। এরকম যদি সিচুয়েশন আসে না, তাহলে কিন্তু টেরিফিক পেইন শুরু হয়ে যায়। আমি কয়েকটা ছবি দেখাই, দেখুন আপনাদের। দেখুন এই বাঁ দিকেরটা হচ্ছে হেলদি জয়েন্ট, এই যে মাঝখানে দেখছেন কার্টিলেজ, খুব স্পষ্ট দেখা যাচ্ছে কার্টিলেজ। এই কার্টিলেজ থাকা মানে আপনার উপর হাড় নিচের হাড়ের মধ্যে কোনো ঘর্ষণই হবে না। কিন্তু যখন ড্যামেজ হয়ে যায়, দেখুন মাঝখানে এই ডান দিকে দেখুন কার্টিলেজটা কিন্তু দেখাই যাচ্ছে না, ওপরের হাড় নিচের হাড় দুটো হাড় লেগে গেছে। এরকম সিচুয়েশনে কিন্তু আমাদের ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবুরা বেশিরভাগ ক্ষেত্রে বলে আপনাকে অপারেট করতে হবে। হ্যাঁ, আমি বলবো আপনাদের অপারেশনের প্রয়োজন আছে কিনা। আর একটা দুটো দেখাই স্লাইড। দেখুন এটাও তাই হেলদি জয়েন্টস, এই মাঝখানে গ্যাপ দেখতে পাচ্ছেন, আর এখানে দেখুন ডান দিকে কিন্তু আর গ্যাপ নেই, দুটো হাড় লেগে গেছে। তো এই অস্টিও আর্থ্রাইটিস নি জয়েন্টে যাদের হয়, তাদের বেসিক্যালি এরকম হয়। তো এটা যদি এক্স রে করা যায়, তাহলে এক্স রে করলে আপনি এই দুটোই এক্স রে রিপোর্ট দেখুন, এই যে নিচের হাড় থেকে উপরের হাড় দিকে একটু লেগে গেছে না, টাচ হয়েছে, এটা আপনি আপনার যদি কখনো এক্স রে প্লেট থাকে, ডিজিটাল এক্স রে প্লে, আপনি দেখবেন এরকম দেখতে পাবেন। এটাকে বলে অস্টিওফাইটিস। এইখানেও একটা লেগে গেছে। হ্যাঁ, এগুলো রিপোর্টের মধ্যে লেখা থাকে অস্টিওফাইটিস। এবং আপনি যখন হাঁটবেন, তখন আপনার প্রচন্ড কিন্তু পেন হবে কিন্তু আপনার। হ্যাঁ, তো এই সিচুয়েশনে যদি আমরা ডাক্তারবাবুদের কাছে যাই, প্রথমে একটু পেন কিলার দেওয়া হয়, ব্যথাটা কমছে কিনা দেখা হয়। যদি না হয়, তখন কিন্তু আমাদের যেটা হয়, তখন ডাক্তারবাবুরা বলে যে আপনাকে নি রিপ্লেস করতে হবে। এই দেখুন নি রিপ্লেসমেন্ট। এই যে নি রিপ্লেসমেন্ট করা হলো, এটা তো একটা আর্টিফিশিয়াল জিনিস লাগিয়ে দেওয়া হয়েছে। এই আর্টিফিশিয়াল একটা জিনিস নিয়ে আপনি তো লাইফ লং এটা হাঁটা চলা ফ্রি মুভমেন্টই করতে পারবেন না। হ্যাঁ, অনেকে অনেকে করে ফেলে, কিন্তু তার লাইফটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাহলে করণীয়টা কি? যদি আমরা ওষুধ না খাই, যদি আমি নি রিপ্লেস না করি, তাহলে কি করা যেতে পারে? আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন এই স্লাইডটা দেখুন। এই যে হেলদি জয়েন্টস দেখতে পাচ্ছেন, এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা যদি আপনার
কোনো পার্সেন্টেজ যদি থাকে, মানে এখানে দেখুন এই বাদিক থেকে ডান দিক পুরোটাই গ্যাপ আছে, দেখা যাচ্ছে একটা কালো মতো, এটা কার্টিলেজ। এবার ডান দিকে দেখুন এই পাশটা কিন্তু কার্টিলেজ দেখা যাচ্ছে না, দুটো উপরের হাড় নিচের হাড় জয়েন্ট হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কি করণীয়? আমাকে কি অপারেট করতে হবে? আমাকে কি ওষুধ খেতে হবে? এখানে আমার অ্যাডভাইস যেটা, যদি আপনার এক্স রে প্লেটে আপনি দেখেন যে এই ডান দিক বাদিক থেকে ডান দিক পুরোটার মধ্যে কোনো পার্সেন্টেজ যদি আপনার কার্টিলেজ ইনট্যাক্ট থাকে, যেমন এটা কার্টিলেজ ইনট্যাক্ট আছে, আপনার দেখতে পাচ্ছেন স্পষ্ট, যদি এই কার্টিলেজ ইনট্যাক্ট থাকে তাহলে এই সিচুয়েশনে না তো আপনার ওষুধ খাওয়ার দরকার আছে, না আপনার কোনো রকম অপারেশন করার দরকার আছে। কারণ এই কার্টিলেজ হচ্ছে লাইফ, এই কার্টিলেজকে আপনি রিবিল্ড করতে পারেন। এবং আমি প্রচুর মানুষকে এই কার্টিলেজ রিবিল্ড করিয়েছি, যারা হাঁটতে পারতো না, বসলে উঠতে পারতো না, তাদের এরকম সিচুয়েশন ছিল, কিন্তু 6 মাস থেকে 1 বছর পর তাদের এই জায়গাটায় আবার নতুন করে কার্টিলেজ কিন্তু তৈরি হয়ে গেছে। তো কত পার্সেন্টেজ কার্টিলেজ থাকলে তবে আপনি এটা করতে পারেন? বলা হয় যে 20% যদি কার্টিলেজ আপনি দেখতে পান, তাহলে কিন্তু আপনার এই 20%টা আস্তে আস্তে ধীরে ধীরে 30%, 50%, 60, 70, 80 করে 100% কার্টিলেজকে রিবিল্ড করা সম্ভব। এবং সেটা কি করে সম্ভব আমি পরে আপনাদের দেখাচ্ছি। তাহলে একটা জিনিস আপনি বুঝে রাখুন, যখন আপনাদের হাঁটুতে বা কোনো জয়েন্টের এক্স রে করবেন, এক্স রেতে যদি দেখতে পান যে আপনার এক্স এর কিছু পার্সেন্টেজ কার্টিলেজ এখনো ইনট্যাক্ট আছে কিন্তু অনেকটাই ইনট্যাক্ট নেই, তাহলে জানবেন যে আপনার কার্টিলেজকে নতুন ভাবে রিবিল্ড করা যাবে উইদাউট অপারেশন, উইদাউট মেডিসিন, এবং আপনি 6 মাস থেকে 1 বছরের মধ্যে আবার নতুন ভাবে কার্টিলেজ রিবিল্ড করতে পারেন। ওকে, তো এখানে ভয় পাওয়ার কিছু নেই যে আপনার ড্যামেজ হয়ে গেছে মানে আপনাকে খেতেই হবে। এখানটাও দেখুন, এটা একজনের এক্স রে প্লেট, এই কার্টিলেজের এই জায়গাটা হচ্ছে লেগে গেছে কিন্তু বাকি জায়গাটা তো ওপেন আছে, তাহলে এখানে কিছু নেই, কোনো অপারেশন কোনো ওষুধেরই দরকার নেই, এই জন্য অনেকটা কার্টিলেজ দেখতেই পাচ্ছেন আপনি চোখে। তো এই কার্টিলেজটাকে আমরা নতুন করে রিবিল্ড করতে পারি, সেটা কি করে করতে পারি সেটা আমি পরে আপনাদের দেখাচ্ছি। তাহলে আমাদের রিপ্লেসমেন্টের প্রয়োজনই হচ্ছে না। তাহলে আসুন আগে জানি যে এই যে যখন আমার নি যে জয়েন্ট পেন হচ্ছে, আর্থ্রাইটিস, আমি এটা বুঝবো কি করে, যে কি কি সিমটম থাকলে আমি বুঝতে পারি যে আমার আর্থ্রাইটিস হচ্ছে। তার মধ্যে প্রথমেই হচ্ছে আমি যেটা বললাম, কার্টিলেজ ড্যামেজ হলো। কার্টিলেজ যদি ড্যামেজ হয় তাহলে আপনার পেইন হবে। এবং এই যে কার্টিলেজটা যে ড্যামেজ হলো, এটা কি কারণে হলো? এটাকে বলে ইনফ্লেমেশন ইন দ্য জয়েন্টস। মানে ইনফ্লেমেশন হয়, অনেক কিছু কারণে আমাদের বডিতে ইনফেকশন হয়, তো সেই ইনফেকশন থেকে বডির ইমিউন সিস্টেম ওইখানে কিছু জিনিস আমাদেরকে ইমিউন সেলকে পাঠিয়ে দেয়। ওই যে ইমিউন সেল ওই জায়গাটাতে পৌঁছে গেল, তখন কি হয়, ওই জায়গাটা একটু লাল হয়ে যায়, একটু ফুলে যায়, একটু পেন হয়, ওই পুরো ঘটনাটাকে বলছে ইনফ্লেমেশন। সুতরাং বডিতে কখনো কোথাও ইনফ্লেমেশন হলে জানবেন ওটা ভয়ের কিছু নেই, কারণ ইনফ্লেমেশন করাচ্ছে আমার বডির ইমিউন সেল, যেটা প্রবলেম হচ্ছে সেটাকে রিকভার করার জন্য। ওকে, সো ইনফ্লেমেশন ইজ অলওয়েজ ইন ফেভার অফ আস। কিন্তু সেই সময় কিন্তু আপনার একটু পাটা ফোলা থাকবে, একটু পেন হবে, একটু লাল ভাব দেখাবে, লালচে ভাব দেখাবে। ওইটা যদি দেখতে পান জানবেন যে আপনার বডির ইমিউন সেল কাজ করছে আপনাকে। ওকে, কি হয় আমাদের যখন এই জয়েন্টে এই ধরনের সিচুয়েশন হয় না, আমরা কি হয় ইস্চিমিয়া রিপারপিশন, মানে আমরা যখন হাঁটছি একটা সময় হাঁটুর দুটো হাড় মুড়ে যাচ্ছে আবার খুলছে, মুড়ছে খুলছে, এরকম হয়। তো তো তখন আমাদের প্রচুর ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়, কিন্তু ফ্রি র্যাডিক্যাল আমাদের বডির জন্য খুব খারাপ। তো ওই ফ্রি র্যাডিক্যাল কন্ট্রোল করা আমাদের দরকার আছে। এবার সাইনোভিয়াল ফ্লুইড, ওই যে আমি দেখিয়েছিলাম না যে ওখানে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা না যখন এই ধরনের সিচুয়েশন হয় না অনেকটা কমে যায়, ডিক্রিজ হয়ে যায়, যার ফলেও পেন হয়। যেমন আমাদের গাড়িতে দেখবেন মোবিল থাকে, তো মোবিল শুকিয়ে গেলে কি হয়, একটা ঘট ঘট আওয়াজ হয় না, আবার আমাদের মোবিল দিতে হয়। তো ঠিক সেরকম আমাদের ওটাও মোবিলের কাজ করে। তো যখনই ওই ধরনের জয়েন্ট পেনে কোনো আওয়াজ হচ্ছে জানবেন আপনার হয়তো ওই সাইনোভিয়াল ফ্লুইড তৈরি কমে গেছে, তখন পেন হবে। সুতরাং ভয়ের কিছু নেই। কিন্তু বনি স্পার, ওই যে বলেছিলাম এই খোঁচা খোঁচা ওপরের হাড়ে গিয়ে নিচের হাড় থেকে একটা বেরিয়ে খোঁচা দিচ্ছে, দ্যাট ইজ বনি স্পার বলা হয়। ওটা অটোমেটিক্যালি আবার কিন্তু কমে যাবে, ওটা থাকবে না যখন ওই কার্টিলেজটা তৈরি হয়ে যাবে। কোলাজেন, কোলাজেন হচ্ছে আমাদের জয়েন্টের বায়োলজিক্যাল সিমেন্ট বলা হয় কোলাজেনকে, যেটা আমাদের টিস্যুগুলোকে ধরে রাখে আমাদের। তো কোলাজেনের
তখন কমে যায়, যার জন্য জয়েন্ট গুলো স্টিফ হয়ে যায়। তার কোলাজেনকেও আমাদের বাড়াতে হবে। তো এই কারণগুলো আমরা হলে বুঝতে পারি যে হ্যাঁ, আমার ওই যে কার্টিলেজের ডিজেনারেশন হয়েছে, আমার আর্থ্রাইটিসের প্রবলেম হয়েছে, আমার জয়েন্টে পেন হচ্ছে। জয়েন্ট পেন হওয়া মানে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু, হ্যাঁ। একটু জানি যে কারণগুলো কি কি কারণে হয়। দেখুন, একটা কারণ তো বয়সের সাথে সাথে আমাদের প্রত্যেকটা জয়েন্টের হাড়ের একটু ক্ষয় হয়, এটা ন্যাচারাল, ভয় পাবেন না একদম, হ্যাঁ। বয়স হলে আপনার যে হবেই, হ্যাঁ হবে ন্যাচারাল, কিন্তু এটাকে প্রোটেক্ট কি করে করবেন সেটা আমি বলছি আপনাকে। ওকে। তারপরে আপনি জয়েন্টে কোনো ইনজুরি হয়েছে, আপনি পড়ে গেছেন কোনো জায়গায়, কোনো একটা জয়েন্ট লেগেছে, তো জয়েন্ট ইনজুরি হলে সেখান থেকেই ড্যামেজ কার্টালি। ওবেসিটি, ওবেসিটি তো একটা মারাত্মক ব্যাপার, আপনারা সবাই জানেন যে যদি ওবেস পিপল হয়ে যায় তাদের জয়েন্টের উপর এই যে এত আপনার বডি ওয়েট, সে চাপটা তো পড়ছে, কোমরের উপর চাপ পড়ছে, হাঁটুর উপর চাপ পড়ছে না, তো সেটা একটা বড় কারণ। সেডেন্টারি লাইফস্টাইল, আমাদের তো আজকাল লাইফস্টাইলটা হয়ে গেছে ঘরে বসে কাজ করা, তাই না? আমাদের মুভমেন্ট কমে গেছে, আমাদের আমরা ঘরে বসেই সব খাচ্ছি, আর ঘরে বসে চেয়ার টেবিলে বসে সমস্ত কাজকর্ম করছি। মানে বাইরে যাওয়া, একটু খেলাধুলা করা, একটু মুভমেন্ট করা আমাদের অনেক কমে গেছে, এটা একটা বড় কারণ। আর কিছু কারণ আছে জেনেটিক্স। ধরুন, এটা খুব রেয়ার কিন্তু, মানে হয়তো আমার পূর্বপুরুষ কারোর হয়তো জয়েন্টের প্রবলেম ছিল বলে আমার হবে না, এরকম কোনো কারণ নেই। কিছু ক্ষেত্রে যেমন রিউম্যাটিক আর্থ্রাইটিস বলে একটা আর্থ্রাইটিস হয়, এটা ডিউ টু সাম ব্যাকটেরিয়া, সেক্ষেত্রে দেখা গেছে এটা জেনেটিক্যাল হতে পারে, হয়তো মা বাবার ক্ষেত্রে হয়েছে বা কারোর তার ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে হতে পারে, বাট ভেরি রেয়ার। ওকে, তো জেনেটিক ছাড়া বাকি যেগুলো এগুলো কিন্তু কমন, তো এগুলো একটু খেয়াল রাখবেন। কিন্তু ইনজুরি হওয়া মানেই যে আমার হাঁটু চলে গেল, হাঁটু পাল্টাতে হবে, এরকম একদমই নয় কিন্তু, হ্যাঁ। তাহলে এবার আসুন আমি কি করে ম্যানেজ করব জয়েন্ট পেইন, তো জানলাম আমি, জয়েন্ট পেইনটাকে আমরা ম্যানেজ করব কি করে। প্রথমেই বলি, আমি সবসময় যেটা বলি, যদি মেডিসিন ছাড়া করতে হয় তাহলে আমাকে অনেকগুলো জিনিসের হেল্প নিতে হবে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে খাবার দাবার, ডায়েট। আমাদের যে কোনো শরীরের প্রবলেম, যে কোনো রোগের ক্ষেত্রে ডায়েট একটা খুব বড় রোল প্লে করে কিন্তু, হ্যাঁ। ডায়েটের মধ্যে কি বলা হয় দেখবেন, এই যে যাদের এই প্রবলেম, ওরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খেতে হয়, কারণ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে প্রচুর ভিটামিন মিনারেলস আমরা পাই, যে মিনারেলস ভিটামিনস গুলো আমাদের শরীরে পার্টিকুলারলি জয়েন্টের জন্য হেল্পফুল কিন্তু, হ্যাঁ। তারপরে বিনস অ্যান্ড লেগুমস, এগুলো কিন্তু আমাদের শরীরে, বিনস, বিভিন্ন যে বিনস আছে সেগুলো আমাদের বাজার থেকে কিনতে পাওয়া যায়, সেগুলো আমরা খেতে পারি। নাটস অ্যান্ড সিডস, এগুলো হেলদি ফ্যাট বলা হয়, হেলদি ফ্যাট জয়েন্টের জন্য খুব দরকার হয় আমাদের, এটা আমাদের দরকার। গ্রিন টি, ইয়েস, বলা হয় টি এর সাথে কফিও নাকি খুব হেল্পফুল, তো গ্রিন টি ডেফিনেটলি আপনার যে কোনো জয়েন্টের জন্য গ্রিন টি খুব হেল্পফুল করে আর কি। তো আপনারা যারা চা খেতে ভালোবাসেন আর যদি গ্রিন টি খান, আমার মনে হয় ডেফিনেটলি আপনি সাপোর্ট পাবেন। তারপরে আছে সি ফুডস অ্যাজ অ্যানিমেল প্রোটিন। আমরা প্রোটিন আমাদের ভীষণ দরকার, কারণ যে কোনো ক্ষয় থেকে রিপেয়ার করতে গেলে প্রোটিন দরকার হয়। প্রোটিন আমাদের রিপেয়ারের জন্য হেল্প করে, গ্রোথের জন্য হেল্প করে। তো কার্টিলেজ যদি আমাদের ক্ষয়ে যায় তাহলে তাকে গ্রো করতে হবে, তো গ্রো করার জন্য আমাদের প্রোটিন দরকার, তাই না? তো প্রোটিন আমরা অ্যানিমেল প্রোটিন যদি পাই তাহলে সি ফুড থেকে খেতে হয়। এবার দেখুন, সি মানে ওই যে আমাদের সামুদ্রিক যে মাছ আছে না, সেই সামুদ্রিক মাছের মধ্যে কিছু আমাদের ভালো প্রোটিন পাওয়া যায় এবং ভালো ফ্যাটও আছে, যার মধ্যে একটা ওমেগা 3, যেটা আমি পরে বলবো আপনাদের, তো সেটা আপনি খেতে পারেন। তারপরে আমরা পোলট্রি, এগ, ডেয়ারি, মিল্ক, এগুলো ডেয়ারি প্রোডাক্টস খেতে পারি, বাট এটা বয়সের সাথে সাথে এটাকে আমাকে লিমিট করাটা একটু শিখতে হবে। তো এই খাবার দাবার গুলো যদি আমি ঠিক ঠিক করতে পারি তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু আমি এই জয়েন্ট পেনটাকে রিকভার করতে পারি। কিন্তু সমস্যাটা কি হচ্ছে জানেন, এই খাবার দাবার গুলো আমি জানবো কি করে যে আমার কতটা খেতে হবে, কতটা ফ্রুটস ভেজিটেবলস খেলে আমার কতটা ভিটামিন মিনারেল শরীরে আসবে। আমাদের বডিতে ভিটামিন সির খুব দরকার, আমি বলছি পরে আপনাদের। তো ভিটামিন সি আমাদের শরীরে আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে পাই, কিন্তু কতটা ভিটামিন সি পাবো, কতটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খেলে, সেটা তো আমার পক্ষে সম্ভব নয়, বা কেউ আমাকে রোজ বাড়িতে এসে বলে দিয়ে যাবে না, তাই না? ঠিক তেমনি নাটস অ্যান্ড সিডস, খুব ভালো ফ্যাট, গুড প্রোটিন, কিন্তু কতটা খাবো? আমি 5টা করে ক্যাশু বা আমন্ডস খাবো, নাকি আরো বেশি খাবো, না আরো কম খাবো, তাই না? সুতরাং ডায়েট থেকে আমাদের কিছুটা সাপোর্ট হতে পারে, কিন্তু শরীরের যতটা প্রয়োজন ততটা আমরা বুঝতে পারি না, তাহলে আমাদের গ্যাপ থেকে যায় কিন্তু। সেই জন্য সেই গ্যাপ গুলোকে মিট আপ করার জন্যই কিন্তু আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্টস দরকার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখুন। অনেকে সাপ্লিমেন্ট নিয়ে আপনাদের অনেকের অনেক ধরনের আইডিয়া থাকতে পারে,
কিন্তু আমরা যদি পুরো খাবার থেকে সবকিছু পেয়ে যেতাম তাহলে আমাদের সাপ্লিমেন্টের দরকার হতো না, কিন্তু আমাদের খাবার থেকে পাই না। আরেকটা জিনিস কি জানেন তো, আপনার ফ্রেশ ভেজিটেবলস আপনি সবজি বাজার থেকে কিনে আনবেন, মানে আপনার এলাকায় সবচেয়ে ফ্রেশ অর্গানিক সবজি কিনে এনেছেন, আপনি ভাবলেন যে না আমি একদম ফ্রেশ সবজি সব কিনে নিচ্ছি তাহলে আমার আর আলাদা কিছু লাগবে না। কিন্তু আপনি বলুন তো এই সবজিগুলো আপনি ফ্রেশ পেয়েছেন, অর্গানিক পেয়েছেন, কিন্তু যখন রান্না করবেন আপনি তো কাঁচা খাবেন না, আপনি যখন রান্না করবেন ওই যে কুকিং প্রসেস না, এবং সেখানে আমরা যে তেল ইউজ করি, আমরা যে টেম্পারেচার দিই, আমরা যে হিট দিচ্ছি, সেই টেম্পারেচারে সেই অয়েলে কিন্তু এর মধ্যে যে নিউট্রিয়েন্টস গুলো আছে না তার বেশিরভাগ কিন্তু নষ্ট হয়ে যায়। তারপর যে কন্টেনারে আমরা করি, আমরা যদি অ্যালুমিনিয়াম কোনো কন্টেনারে আমরা যদি করি, আমরা যদি আয়রনের কোনো কন্টেনারের মধ্যে এগুলো রান্না বান্না করি না, সেখান থেকেও আমাদের কিন্তু অনেক ধরনের পয়জন আমাদের শরীরে ঢুকছে। সুতরাং ডায়েট আমাদের একটা সাপোর্ট দিচ্ছে, আমরা হয়তো পেট ভরাচ্ছি কিন্তু শরীরের জন্য যে নিউট্রিয়েন্টস গুলো দরকার না সেগুলো পুরোটা পাই না। হ্যাঁ ডেফিনেটলি কিছুটা পাই আমরা, পুরোটা পাই না। সেই জন্যই কিন্তু দরকার আমাদের ডায়েটারি সাপ্লিমেন্ট। কিন্তু তো এই ডায়েটারি সাপ্লিমেন্ট নিয়ে আমি পরে কথা বলছি। এর পাশাপাশি আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, যেটা হচ্ছে আপনার এক্সারসাইজ। এক্সারসাইজ শুনলে অনেকে হয়তো আনন্দিত হন, অনেকের আবার একটু কষ্ট হয় আবার এক্সারসাইজ, বাট এক্সারসাইজ ছাড়া আপনি কিন্তু এই জয়েন্ট পেইন থেকে মুক্তি পাবেন না, একদম শিওর। কারণ কি জানেন তো, ওই যে কার্টিলেজটা না যেটা ড্যামেজ হয়, কার্টিলেজের বাইরের দিকে আপনার অনেক মাসল, অনেক টেন্ডন, অনেক ধরনের আরো অনেক কিছু থাকে যেটা আপনার ওইগুলোকে সাপোর্ট করে। তা আপনি যদি ওই হাঁটুর চারিদিকে, কোমরের চারিদিকে যে মাসেল গুলো থাকে, সেই মাসেল গুলোকে যদি পাওয়ারফুল করতে পারেন না, তাহলে দেখবেন আপনার ওই জয়েন্টের ওপর চাপটা কম হচ্ছে। এই জন্য যারা ধরুন ব্যায়াম ট্যাম করে, বিশেষ করে যারা রেজিস্ট্যান্স ট্রেনিং বা ওই ওয়েট ট্রেনিং করে না, তাদের মাসেল গুলো খুব পাওয়ারফুল হয়ে যায়। তো যার মাসেল পাওয়ারফুল হয় তার তো জয়েন্টে চাপই পড়ে না একদম, তাই না? তো আপনি যদি মাসেলটাকে টাইট করতে পারেন, পাওয়ারফুল করতে পারেন, আপনি এক্সারসাইজ করে, তাহলে জয়েন্টে চাপ কম পড়বে আপনার, সেই জন্য আপনার এক্সারসাইজ দরকার। আর স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনার স্ট্রেস যদি আপনার শরীরে থাকে তাহলে জানবেন আপনার শরীরে কিন্তু প্রচুর স্ট্রেস হরমোন, তার মধ্যে একটা হচ্ছে অ্যাড্রিনালিন, কর্টিসোল, যেগুলো আমাদের বডিতে কি তৈরি করে, ফ্রি র্যাডিক্যাল, একটু আগে দেখাচ্ছিলাম। আর ফ্রি র্যাডিক্যাল আমাদের বডির জন্য পয়জন। কিন্তু তাহলে ফ্রি র্যাডিক্যালস তৈরি না হয় কিভাবে, তার জন্য স্ট্রেসকে কন্ট্রোল করতে হবে আমাদের। স্ট্রেস ম্যানেজমেন্ট কি করে কন্ট্রোল করা যায় সেটা আমি পরে বলছি আপনাদের। তাহলে ডায়েট একটা পার্ট হলো, লাইফস্টাইল একটা পার্ট, যার মধ্যে এক্সারসাইজ একটা পার্ট, ডায়েটারি সাপ্লিমেন্টটা বলবো এবং স্ট্রেস ম্যানেজমেন্টটা একটু বলছি আপনাদের। এই এক্সারসাইজ দেখুন, আপনি এক্সারসাইজ এগুলো খুব কমন এক্সারসাইজ একটা, কেউ একজন ভালো এক্সপার্ট যদি আশেপাশে কেউ থাকে তাকে দেখিয়ে নেবেন। জয়েন্টের এক্সারসাইজ হয়তো আপনারা কেউ করেনও, হয়তো দেখতেই পাচ্ছেন আপনি, এটা স্ট্রেট লেগ শুয়ে আপনি স্ট্রেট এই জয়েন্টের মধ্যে চাপ দিয়ে আপনি এক্সারসাইজ করছেন, জয়েন্টের এক্সারসাইজ হচ্ছে। আপনি বসে বসে করতে পারেন, লেগ এক্সটেনশন করতে পারেন, আপনি সাইড স্টেপিং করতে পারেন, একটা ব্যান্ডের মধ্য দিয়ে করতে পারেন। আপনি এটা দেখুন, ওয়াল পেছনে ওয়াল, এই ওয়ালের সাপোর্ট নিয়ে স্কোয়াট করতে পারেন। এই স্কোয়াট আপনাদের প্রত্যেকটা মাসেলকে খুব টাইট করে দেয় আপনাদের। হ্যাঁ, সিঙ্গেল লেগ ব্যালেন্স, এক পায়ে দাঁড়িয়ে থাকা ব্যালেন্স করতে পারেন আপনি। ওকে, স্টেপ আপ করতে পারেন, ওপর নিচ করে করতে পারেন একটু ওয়েট নিয়ে। দিজ আর অল এক্সারসাইজ যেগুলো আপনাকে এই জয়েন্টের প্রবলেম থেকে আস্তে আস্তে মুক্ত। আপনি শুরু করলেন আর 7 দিন 10 দিন 1 মাস পরে যে হবে তা কিন্তু নয়, ইট টেক্স টাইম। কিন্তু হ্যাঁ, ধৈর্য রাখতে হবে আপনাকে। আর এর পাশাপাশি যদি আপনি ওয়েট ট্রেনিং করেন তাহলে ইউ ক্যান বিল্ড ইউর মাসেল, আর মাসেল আপনার জয়েন্টকে কিন্তু প্রোটেক্ট করবে। সো এক্সারসাইজ ইজ ম্যান্ডেটারি, ডায়েট ইজ ম্যান্ডেটারি, এক্সারসাইজ ইজ ম্যান্ডেটারি। নাও স্ট্রেস ম্যানেজমেন্ট, তারপরে আমি আপনাকে নিউট্রিশনে যাব। দেখুন, স্ট্রেস ম্যানেজমেন্ট না আজকে আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের স্ট্রেস, কার নেই বলুন আপনি? স্ট্রেস আপনি ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবার স্ট্রেস ম্যানেজমেন্ট, তাই না? যখনই আপনি কোনো কিছুতে স্ট্রেস হলেন, টেনশনে পড়ে গেলেন, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়। আমি আপনাকে পুরো নার্ভাস সিস্টেম নিয়ে এখন আপনাকে আমি বলছি না, আমি শুধু একটা জিনিস বলি, যখনই যে কোনো সামান্য ব্যাপারে যদি আপনি স্ট্রেস ফিল করেন, টেনশন করেন, তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে দুটো সিস্টেম আছে, একটাকে বলে প্যারাসিম্প্যাথেটিক আর একটাকে বলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম।
তো যখনই আপনি স্ট্রেসড হচ্ছেন, টেনশনে পড়ে যাচ্ছেন, তখনই আপনার এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড হয়ে যায়, মানে ওটা আপনি জানবেন না। আর যখনই অ্যাক্টিভেটেড হয়ে যায় না, তখন এই যে কটা অর্গান দেখতে পাচ্ছেন ছবি, এই হার্ট, এটা হচ্ছে লাংস, তারপরে লিভার, কিডনি, হ্যাঁ, তারপরে ইন্টেস্টাইন, তারপরে ইউরেটাস, সমস্ত কটা ব্লাডার, সব কটা গ্ল্যান্ড কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট করে ফেলে। কেন করে? কারণ আপনি যে স্ট্রেস টেনশনে পড়েছেন, আপনার যে স্ট্রেস হরমোন গুলো এদেরকে, এই অর্গান গুলোকে অ্যাক্টিভেট করছে আপনাকে স্ট্রেস টেনশন থেকে রিকভার করার জন্য, মানে এটা ভালোর জন্য করছে আপনাকে। ধরুন আপনি একটা হঠাৎ করে ভয় পেয়ে গেলেন, বা কেউ আপনাকে একটা বাজে কথা বললো, আপনি রেগে গেলেন। এই যে হঠাৎ করে ভয় পেলেন, হঠাৎ করে রেগে গেলেন, তখনই আপনার বডিতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন, অটোমেটিক হবে। এবং কি করে বুঝবেন জানেন? তখন আপনার হার্টবিট বাড়া শুরু হয়ে যাবে, আপনার শ্বাস প্রশ্বাস বাড়তে থাকবে, আপনার চোখ তখন বড় বড় হয়ে যায়। আপনার আপনার তখন কি হবে জানেন তো? ঘাম বেরোতে থাকে আপনার স্কিনের মধ্য দিয়ে, হ্যাঁ, আপনি হাঁপাতে থাকেন। এবং তখন আপনার ডাইজেস্টিভ সিস্টেম, এই যে এই জায়গাটা ইন্টেস্টাইনের যে জায়গাটা না, ওখানটা শাটডাউন হয়ে যায়। শাটডাউন হয়ে ওখান থেকে যত ব্লাড আছে সব আমাদের হাতে পায়ে চলে আসে। কারণ হাতে পায়ে কেন আসে? একটা সিচুয়েশনকে বলে ফ্লাইট অ্যান্ড ফাইট মোড, যে আপনাকে ওই সিচুয়েশন থেকে বের করে আনার জন্য তখন আপনাকে কিন্তু লড়াই করতে হবে বা ফাইট করতে হবে। এটা বডির অটোমেটিক নিয়ম কিন্তু। তাহলে আপনি যখন কোনো ভয় বা কোনো বিরক্তি বা কোনো রাগ এই ধরনের সিচুয়েশনে পড়েন, তখন দেখবেন সেই সময় আপনার ডাইজেশন কম হয়, সেই সময় আপনার ব্রেইন কাজ করে না। তাই জন্য বলা হয় যখন আপনি কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে থাকবেন না, খাবার খাবেন না, তখন আপনি কোনো ডিসিশন নেবেন না। তাহলে এই সিচুয়েশনটা আপনাকে টেম্পোরারিলি আপনাকে ওই সিচুয়েশন থেকে বের করে আনে। তাহলে এটা যদি কন্টিনিউয়াস চলে, আপনি যদি সারাদিন ধরে রাগের মধ্যে থাকেন, আপনি সারাদিনের মধ্যে যদি আপনি ভয়ের ভীতির মধ্যে থাকেন, তাহলে সারাক্ষণ যদি আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড থাকে, তাহলে এই অর্গানগুলো কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হবে। এবং সেই অর্গানটা আপনার ওই যে জয়েন্ট, সেই জয়েন্টটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। এখানে সবকটা অর্গান আছে, সঙ্গে জয়েন্ট আছে। ওকে, তাহলে উপায়টা কি আমাদের? উপায়টা হচ্ছে এই স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে, মানে সোর্সটা জানতে হবে কেন আমার এই 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 জিনিসটা ঘটছে। তাহলে আপনাকে তখন শান্ত হতে হবে। ওখান থেকে বেরোতে গেলে আপনি তো ফাইট খুব বেশিক্ষণ করতে পারবেন না, তাহলে আপনার বডিকে শান্ত করতে হবে। শান্ত করার নিয়ম হচ্ছে এই যে দেখুন ডান দিকে আমাদের কি বলা হয়, যে একটু শান্ত হয়ে বসুন, একটু মেডিটেশন করুন, একটু ধ্যান করুন, চুপচাপ থাকুন, একটু একটু নিরালায় চলে যান, একটু একা একা কাটান, আপনি লোকের ভিড় থেকে একটু সরে আসুন। যখনই আপনি নিজেকে আইসোলেট করবেন না এবং শান্ত করবেন, তখন আপনার এই দেখুন এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তখন কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যায় কিন্তু। আর এর কাজ কি? এর কাজ হচ্ছে আপনাকে শান্ত করা। যে অর্গানগুলো আপনার এক্সাইটেড হয়ে গেছিল, যখন আপনি একটু মেডিটেশন করলেন, একটু সবার থেকে আলাদা হয়ে গেলে, একটু চুপ করে বসে আছেন, তখন এইগুলো আপনার আস্তে আস্তে শান্ত হয়ে গেল। তাহলে এই ব্যালেন্সটা আপনাকে করা শিখতে হবে কিন্তু। আমাদের জীবনে স্ট্রেস আসবে, কিন্তু আপনি যদি জানেন যে স্ট্রেস করেছি মানে আমার শরীরে এতগুলো প্রবলেম হতে পারে, তাহলে স্ট্রেসটাকে বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না, স্ট্রেসটাকে বন্ধ করতে হবে। তাহলে সাথে সাথে আপনাকে কিন্তু এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে? একটু শান্ত হয়ে বসা, একটু আলাদা একটা জায়গায় চলে যাওয়া, নিরালায় থাকা, হ্যাঁ। আর স্ট্রেস কন্ট্রোলের সবচেয়ে বড় উপায় যদি বলেন, আমি সবাইকে বলি, সেটা হচ্ছে দেখুন আমাদের স্ট্রেস বেশিরভাগ হয় কি জানেন তো? এক্সপেকটেশন থেকে। আমরা, আমি ছাড়া আমার বাইরে যত লোক আছে না, সবার থেকে আমরা এক্সপেক্ট করি যে ওর এইটা করা উচিত, তার এইটা করা উচিত, ও এইটা ভুল করছে, ও এটা ঠিক করছে না। এই যে মানুষের কাছে এত এক্সপেকটেশন না, সবাই তো ফুলফিল করে না এক্সপেকটেশন। যখনই এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, তখনই আমার বডিতে কিন্তু স্ট্রেস হচ্ছে। তাহলে আমরা যদি ধীরে ধীরে এক্সপেকটেশনটাকে কমাতে পারি, ইভেন আপনার পরিবারেও যদি দেখেন, আপনি আপনার স্পাউসের থেকে অনেক কিছু এক্সপেক্ট করেন, সবসময় হয়তো পান না, আপনার বডিতে স্ট্রেস হচ্ছে। আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা যদি থাকে, তাদের থেকে অনেক কিছু এক্সপেক্ট করেন, সেখানেও আপনি পাচ্ছেন না, সব এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, তাহলেও কিন্তু আপনার এক্সপেকটেশনে ফুলফিল না হওয়াতে কিন্তু আপনার শরীরে প্রবলেম আসতে পারে। তাহলে এক্সপেকটেশনটাকে একটু আস্তে আস্তে কম করুন। আরেকটা জায়গা হচ্ছে কম্পিটিশন এবং কম্প্যারিজন করা। আমি ওর থেকে কম কিসের আছি? আমার ছেলে মেয়েরা, অন্যের ছেলে মেয়েরা পড়াশোনায় ভালো করছে, খেলাধুলায় ভালো করছে,
আমার ছেলে মেয়েদের সাথে তাদের একটা কম্প্যারিজন শুরু করে দিই। আমার ছেলেকেও ভালো হতে হবে, আমার ছেলেকেও ভালো করতে হবে, এই যে কম্প্যারিজন করা এবং কম্পিটিশনের মধ্যে আসা না, এটা কিছুই হচ্ছে না, এটা আমাদের শরীরে আমরা কিন্তু স্ট্রেস ডেকে আনছি। তাহলে আমরা যদি একটু কম্পিটিশন কম্প্যারিজনের মধ্যে না যাই, আমরা যদি একটু এক্সপেকটেশনটাকে কমিয়ে ফেলতে পারি, চাহিদাগুলোকে কমাতে পারি, তাহলে ধীরে ধীরে না আমাদের এই স্ট্রেসটাকে কিন্তু আমরা কমাতে পারি। অ্যান্ড স্ট্রেস কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নি জয়েন্ট। কিন্তু যাদের জয়েন্টে পেইন হয়, আপনারা মিলিয়ে নিন, আমার কথা শুনছেন, তাদের জীবনে কিন্তু স্ট্রেস টেনশন আছে। স্ট্রেস টেনশন আপনি কমান, আপনার জয়েন্টের প্রবলেম ধীরে ধীরে কিন্তু কমবে। ওকে, তো আমার মনে হয় স্ট্রেস কন্ট্রোল নিয়ে অনেকটা কথা হলো। এবার আসুন আমরা একটু নিউট্রিশন নিয়ে কথা বলি, কারণ দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? আমি বলেছিলাম না আমাদের ওই যে ড্যামেজ হচ্ছে কার্টিলেজ ড্যামেজ, তাই তো? সেই কার্টিলেজ ড্যামেজকে রিপেয়ার করব কি? তো রিপেয়ার করার প্রথম শর্তই হচ্ছে প্রোটিন। যে কোনো টিস্যু যখন ড্যামেজ হয়, সেই ড্যামেজকে নতুন করে গ্রো করা, নতুন করে রিপেয়ার করা, রিবিল করতে হয় অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড মানে প্রোটিন। তাহলে আপনাকে প্রোটিন খেতে হবে। কিন্তু এবার এই প্রোটিনটা আপনি অ্যানিমেল প্রোটিন থেকে পেতে পারেন, মাছ মাংস ডিম দুধ থেকে পেতে পারেন। যদি আপনি মাছ মাংস দুধ থেকে না পাচ্ছেন, তাহলে আপনাকে সাপ্লিমেন্টের মধ্যে যেতে হবে। আজকে আমাদের দেশে প্রচুর সাপ্লিমেন্ট পাওয়া যায়। আপনি প্ল্যান্ট প্রোটিন থেকে প্ল্যান্ট প্রোটিনের সাপ্লিমেন্ট আপনি পাবেন, আপনি সেখান থেকে আপনাকে খেতে হবে। বাট আপনাকে প্রোটিন খেতে হবে যে কোনো টিস্যু ড্যামেজকে রিপেয়ার করার জন্য। ওকে, নেক্সট, এই যে কার্টিলেজ ড্যামেজের আরেকটা রিবিল প্রসেস হচ্ছে গ্লুকোসামাইন। আপনি যদি কোনো ডাক্তারবাবুর কাছে যান, আপনার কার্টিলেজ ড্যামেজ হয়েছে, উনি কিন্তু আপনাকে গ্লুকোসামাইন দেবেন, কিন্তু সেটা ড্রাগ ফর্মে, যেটা গ্লুকোসামাইন সালফেট বলা হয়, যার বায়ো অ্যাভেলেবিলিটি খুব কম, এফেক্টিভিটি কম। গ্লুকোসামাইন সালফেট HCl হাইড্রোক্লোরাইড, এটাও একটা সাপ্লিমেন্ট ফর্মে পাওয়া যায়। গ্লুকোসামাইন HCl আপনাকে কিন্তু কার্টিলেজ রিবিল্ড করতে সাহায্য করবে। ওই যে বলেছিলাম 20% কার্টিলেজ যদি ইনট্যাক্ট থাকে, তাহলে জানবেন যে আপনার কিন্তু ওই কার্টিলেজটা কিন্তু রিবিল্ড হবে, যদি আপনি গ্লুকোসামাইন HCl আপনি খেতে থাকেন। ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, জানেন আমাদের বোনের কি দিয়ে তৈরি হয়? বোন ক্যালসিয়াম লাগে, তাই না? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ধরে রাখে বোনের। ক্যালসিয়ামকে ধরে রাখার জন্য ভিটামিন ডি দরকার, নাহলে অ্যাবজর্পশন হবে না ভালো করে। সুতরাং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ভিটামিন ডি এইগুলো আপনার বোনের স্ট্রাকচারটাকে পাওয়ারফুল করবে। কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের কি হয়, বোনগুলো ক্ষয়ে যায়। অস্টিওপিনিয়া বলে একটা রোগ হয়, অস্টিওপোরোসিস বলে একটা রোগ হয়, বোন ক্ষয়তে থাকে। সেই ক্ষয় থেকে প্রোটেকশন করার জন্য কিন্তু আপনার দরকার ক্যালসিয়াম, তার সাথে ম্যাগনেসিয়াম, তার সাথে কিন্তু ভিটামিন ডি। এবার আসুন ভিটামিন সি। ভিটামিন সি আমাদের বডিতে বলেছিলাম না ইনফ্লেমেশন হয়, যে আপনার বডিতে কোথাও একটা ইনফেকশন হয়েছে, বডির ইমিউন সিস্টেম সেখানে পৌঁছে গেছে, গিয়ে বডির ইমিউন সিস্টেম আপনাকে ইনফ্লেমেশন করিয়েছে। কিন্তু ইনফ্লেমেশনটা তো দীর্ঘদিন থাকলে চলবে না। তো ইনফ্লেমেশনটা আমাদের ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে প্রোটেক্ট করবে, কিন্তু সেটার জন্য দরকার আপনার ভিটামিন সি। কারণ ওইখানে কোলাজেনটা ড্যামেজ হয়ে যায়। কোলাজেন মানে দুটো টিস্যুকে ধরে রাখে যে সিমেন্টটা, সেটার জন্য কোলাজেন দরকার। তো যদি ওই জায়গাটা ড্যামেজ হয়, তাহলে ওখানকার যে টিস্যুটা, সেই টিস্যুটা তো ড্যামেজ হয়ে গেছে। যেমন ওইখানে লিগামেন্টস আছে, কার্টিলেজ, ওগুলো ড্যামেজ হয়ে গেছে, তাহলে তাকে ধরে রাখার জন্য বিল্ড তো হলো, কিন্তু তাকে ধরে রাখবে কি? ধরে রাখবে কোলাজেন। সেই কোলাজেনের সাপোর্টের জন্য ভিটামিন সি কিন্তু প্রচুর দরকার আমাদের। তো আমাদের বডিতে বলা হয় প্রতিদিন অন্তত 1000 mg ভিটামিন সি খাওয়া দরকার। কিন্তু আমাদের শাকসবজি থেকে কতটা ভিটামিন সি পাই আমরা? প্রচুর শাকসবজি ফল থেকে যদি পান, হয়তো ম্যাক্সিমাম 50 mg, বা হয়তো সারাদিন ধরে খাচ্ছেন 100 mg, কিন্তু আপনার বডিতে মিনিমাম 500 to 1000 mg আপনার ভিটামিন সি লাগে। তাহলে সেটা কিন্তু আপনাকে সাপ্লিমেন্ট থেকে কিন্তু আপনাকে নিতে হবে। ওকে, ভিটামিন B3, ভিটামিন বি কমপ্লেক্স, যেটা আমাদের ওই যে জয়েন্ট তৈরি হচ্ছে, সেটাকে তো এবার গ্রিপটা পাওয়ারফুল করতে হবে। ওটা স্ট্রেংথ, মানে একটা ড্যামেজ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ওটা আস্তে আস্তে জুড়ছে, জুড়ে ওটাকে স্ট্রেংথ বাড়াতে হবে, পাওয়ারফুল করতে হবে। সেটার জন্য ভিটামিন বি কমপ্লেক্স, এবং ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আপনার B1 B2 B3 B6 এগুলো সব থাকে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর এই জয়েন্ট মোবিলিটি ভিটামিন B3। তো আপনি আলাদা করে ভিটামিন B3 পাওয়াটা খুব ভেরি ডিফিকাল্ট। সেই জন্য বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স অ্যাজ এ সাপ্লিমেন্ট যদি আপনি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার এই জয়েন্টের জন্য ভীষণ ভীষণ ভাবে উপকারী। ওমেগা 3 যেটা বলছিলাম, ওই যে সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা 3,
এটা আমাদের হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ, এটা অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে কাজ করে। মানে বডিতে এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা জিনিস তৈরি করে, এটা অ্যান্টি ইনফ্লেমেটরি, মানে ইনফ্লেমেশন হয়েছে সেটাকে বেশি দিন কন্টিনিউ না করে ওটাকে অফ করা, রিডিউস করা। তার জন্য কিন্তু দরকার আমাদের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। ওকে, তারপরে জিঙ্ক অ্যান্ড সেলেনিয়াম, এটা হচ্ছে ওই যে ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছিল যখন আমরা হাঁটছি, হাঁটাতে কি হচ্ছে, হাঁটু একবার মুড়ছে একবার খুলছে, মুড়ছে একবার খুলছে, এই সিচুয়েশনে কি হয়, ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। এবং এই ফ্রি র্যাডিক্যাল যত বেশি তৈরি হবে আমাদের বডিতে তত ড্যামেজ শুরু হয়। আর সেই ড্যামেজকে রিপেয়ার করার জন্য জিঙ্ক এবং সেলেনিয়াম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পারছেন আমাদের ম্যানেজমেন্টে আমি যে স্লাইডটা দেখিয়েছিলাম, যে ম্যানেজমেন্টের জন্য আপনার কি কি লাগবে, ডায়েট লাগবে, ডায়েটের সাপ্লিমেন্ট লাগবে, লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে এক্সারসাইজ, মানে ঘরে বসে থাকলে হবে না, স্ট্রেস ম্যানেজমেন্ট, এই সবগুলো যদি আপনি এই লাইফস্টাইল সবগুলো নিয়ে যদি আপনি ধীরে ধীরে শুরু করেন, এটাকেই বলে হোলিস্টিক অ্যাপ্রোচ। আপনি ডাক্তারবাবুর কাছে গেলে একটা ওষুধ দেবে যেটা পেন কিল করবে, যেটা আপনার হয়তো 2 দিন 4 দিন 10 দিন পেনটাকে কিল করে রাখলো, তাহলে অ্যান্টিবায়োটিক দেবে আপনাকে, তারপরে আবার দেখবেন আপনার শুরু হবে। কিন্তু স্পোর্টস যে জায়গাটা সেটা তো ঠিক হবে, তা আপনার ওই যে কার্টিলেজ ড্যামেজটা ওটাকে ঠিক করতে গেলে এই হোলিস্টিক অ্যাপ্রোচটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। তাহলে এই কটা জিনিস আমরা যদি একটু করি, এক্সারসাইজ করলাম, একটু স্ট্রেস ম্যানেজমেন্ট করলাম, আবার ঠিকঠাক ভাবে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যদি আমরা নিতে পারি, তাহলে আমার মনে হয় আমরা আমাদের এই যে নি জয়েন্টের যে প্রবলেম সেটা কিন্তু আমরা ওষুধ ছাড়া আমরা কিন্তু ঠিক করতে পারবো। কিন্তু এটার জন্য আপনাকে সময় দিতে হবে, তার জন্য অন্তত মিনিমাম 6 মাস থেকে 8 মাস 9 মাস বা 1 বছর আপনি যদি এগুলো করেন, তাহলে আমার মনে হয় আপনি 1 বছর পরে, আমি সবাইকে বলি যে আজকের থেকে যদি স্টার্ট করো তাহলে আজকে তুমি একটা এক্সরে করে নাও, ডিজিটাল এক্সরে করে নাও, যেখানে তুমি ছবিটা নিজেই বুঝতে পারবে কি অবস্থায় আছে। আবার 6 মাস পরে আরেকটা ছবি করো, আরেকটা তুমি এক্সরে করো, ডিজিটাল এক্সরে, নিজেই দেখতে পাবে তোমার কার্টিলেজটা কতটা চেঞ্জেস হচ্ছে। এবং দেখবেন 1 বছর পরে আপনার কার্টিলেজ ড্যামেজ হয়তো অনেকটা, মানে 50%, 70 বা 80% ড্যামেজ হয়ে গেছে। বাট এটাই যদি কন্টিনিউয়াস 1 বছর 2 বছর করেন, আই বিলিভ যে 100% রিকভার কিন্তু আপনি করতে পারেন ওষুধ ছাড়া। ওকে, তো আশা করি আপনাদের মোটামুটি আমি একটা আইডিয়া দিতে পেরেছি যে ওষুধ ছাড়া কি করে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। কারণ আমার কনসেপ্টটাই হচ্ছে বিনা ওষুধে কি করে আমরা সুস্থ থাকতে পারি, এবং সেই সুস্থ থাকার জন্যই আমাদের এতগুলো জিনিস করা হয়। তো আমার বলা আজকের মতো এখানে শেষ করছি। যদি আপনাদের কারোর কিছু বলার থাকে বা প্রশ্ন করার থাকে